জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে বিএনপি। বৈঠক হবে জামায়াত ও নাগরিক পার্টির সঙ্গেও। এ নিয়ে আরও খবর জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বিএনপির সাথে বৈঠক আসলে তো বসেছে এবং সেটি কখন নাগাদ শেষ হতে পারে এবং জামায়াতের প্রতিনিধি দল কি যমুনায় প্রবেশ করেছে, একটু বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই অর্থাৎ 7:35 আমরা দেখেছি যে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল তারা যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের জন্য প্রবেশ করেছেন এবং 7:35 মূলত বৈঠকটি শুরু হয়। এখানে বিএনপির 4 জন সদস্য এসেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল্লাহ মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বৈঠকের পরেই মূলত 8টায় শেষ হওয়ার কথা রয়েছে, যদিও যেটি বলছিলাম যে 7:35 শুরু হয়েছে। এরপরে 8টার সময় জামায়াত ইসলামীর 2 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করার কথা রয়েছে। এখন পর্যন্ত যদিও আমার জামাতের 2 জন আসার কথা রয়েছে, জামাতের আমির এবং দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তাদেরকে আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং এরপরে 8:30টায় অর্থাৎ এনসিপির সাথে জাতীয় নাগরিক পার্টির সাথে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই বৈঠকটি প্রত্যেকটি যে বৈঠকের সময়সীমা সেটি 30 মিনিট করে আসলে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এবং এই বৈঠকের মধ্যে যেই বিষয়টি সাম্প্রতিক সময় যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার পদত্যাগকে ঘিরে এবং দীর্ঘদিন ধরে অর্থাৎ বিএনপি একটি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে এসেছিল, সেই বিষয়গুলোই মূলত বৈঠকে স্থান পাবে। এবং দলগুলো এর আগেও জানানোর চেষ্টা করেছি যে দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানাবেন যে তিনি যাতে তার দায়িত্ব পালন করেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আজকে কিন্তু একনেকের বৈঠক ছিল, এরপরে কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে তার কাজে যে বাধাগ্রস্ত করা বা সেটি যদি করা হয় সেটি আসলে জনসম্মুখে প্রকাশ করা হবে এবং জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বক্তব্য কিন্তু বিকাল নাগাদ আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেখতে পেয়েছি। উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এই গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়েছে এবং যার ফলশ্রুতিতে সন্ধ্যার পরে যেহেতু 7:35 থেকে বৈঠকটি শুরু হয়েছে, এই বৈঠকে সুস্পষ্ট রোডম্যাপের দাবি জানাবে বিএনপি এবং এই যে বিএনপির রোডম্যাপের সুনির্দিষ্ট দাবি জানানোর পাশাপাশি সংস্কার বিষয়ে বিএনপি কথা বলবে। কিন্তু বিএনপির জায়গায় অনড় থাকবে বলেই এখন পর্যন্ত বিএনপির যে কয়েকজন নেতার সাথে আমরা কথা বলেছি ততটুকু জানতে পেরেছি। এবং ধারাবাহিকভাবে এরপরে জামায়াত এবং এনসিপির বৈঠক হওয়ার পরে আসলে সামগ্রিকভাবে দলগুলো কী অবস্থান নিয়েছে সেই বিষয়টি পরবর্তীতে জানানো যাবে। এই ছিল এখন পর্যন্ত যমুনার সামনে থেকে আমার কাছে সবশেষ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি এবং বৈঠকে বসবে জামায়াতে ইসলামী এবং এনসিপি। সে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ। এদিকে জাতীয় নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগেও হওয়া সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর এক আলোচনা সভায় তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে সে বিষয়ে আজ প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় প্রাধান্য পাবে। আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো এবং তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। এইটাই সবচেয়ে মুখ্য বিষয় আজকে এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হবে। জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে। জনগণের কাছে নির্বাচিত সরকার ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ মন্তব্য করে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, জোট করার জন্য কোনো দল নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে একথা বলেন বিএনপির নেতারা। বৃষ্টির মধ্যেই তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। বিকেলের মধ্যেই বর্ণিল হয়ে ওঠে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠের সমাবেশের মাঠ। ব্যানার ফেস্টুন তুলে তার ধরা হয় নানা ধরনের স্লোগান। বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নয়, তবে ছাত্র উপদেষ্টাদের পরামর্শে দেশ চালালে সেটি ভালো চলবে না। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আবারও দ্রুত নির্বাচন দেবার আহ্বান জানান।
করলে হয় তাকে রাত্রে বিদেশিদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবেন? এটা তো জনগণের প্রশ্ন, এটা রাজনৈতিক দল এই প্রশ্ন নাদিন আপনি উপদেষ্টা বানালে সেই সরকার যে খুব অভিজ্ঞ সরকার হয় তা না। জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ। বিচার সংস্কার, জুলাই সনদ ও নির্বাচনী রোডম্যাপ একই সঙ্গে ঘোষণা করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দেশের মানুষের আস্থা হারিয়েছে। এই অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয়, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। সমস্যা যত বড় হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারের শুরা অধিবেশনে তিনি বলেন, কোনো দল বা সংগঠনের ভুল বোঝাবুঝির জন্য জাতি ফের সংকটে পড়বে। এর দায় কেউ এড়াতে পারবে না। বিগত কয়েকদিনের ঘটনা দেশের মানুষকে বিচলিত করে রেখেছে। দেশের চলমান পরিস্থিতি বন্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন জামায়াতের আমির। তবে সমস্যা যত বড়ই হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী। মানবিক চ্যানেল প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এমন স্পর্শকাতর বিষয় সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে, এমন বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার পরিষদ। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে জানানো হয়, দায়িত্ব পালনে অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং আন্দোলন কর্মসূচিতে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে। শত বাধার মধ্যে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। তবে সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পদত্যাগ
করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সবার সাথেই থাকছেন। একনেক বৈঠক শেষে একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় আরও জানান, সভায় 9টি প্রকল্পের জন্য 11,851 কোটি টাকা অনুমোদন করেছে। সকালে শেরেবাংলা নগরে এনইসি সভাকক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো হচ্ছে সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, 15টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোতে সংশোধনী বিল উন্নয়ন প্রকল্প। এছাড়া নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায় সহ আরও বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে একনেক সভায়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা যোগ দেন। সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কী কী প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি, এবং বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও এটাই তো আমাদের আসল কাজ। সেই কাজেও কী কী প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। পাচারের অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচার করা অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। সকালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টারও যে প্রচেষ্টা, সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসবো। এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে, 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। দাবি আদায়ে যেখানেই বাধা সেখানেই অবস্থানের হুঁশিয়ারি দিলেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। শনিবার বিকেলে এনবিআর ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, আগামীকালও দেশের সকল ট্যাক্স, কাস্টম ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে কর্মবিরতির আওতামুক্ত থাকবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা। 4 দফা দাবি আদায়ে আন্দোলনের শনিবারও পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, যাতে অর্থ বছরের শেষে থমকে গেছে রাজস্ব আহরণ, যা তৈরি করতে পারে বড় ধরনের রাজস্ব ঘাটতি। 12 মে জারি করা এনবিআর বিলুপ্তি অধ্যাদেশ 2025 বাতিল, চেয়ারম্যানের পদত্যাগের দাবির সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। একদিকে তীব্র ঝড় বৃষ্টি, বন্যা, অন্যদিকে গরমে কাবু ভারত। অতি ভারী বৃষ্টির সংখ্যায় শনিবার তামিলনাড়ুর 8 জেলায় রেড অ্যালার্ট সহ মোট 9 রাজ্যে জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। 10 দিনের টানা বৃষ্টিতে তামিলনাড়ুর নীলগিরিতে ক্ষয়ক্ষতি ঠেকাতে 450-র বেশি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে প্রশাসন। দেশের বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি, বন্যার পূর্বাভাসের মধ্যেই গরমে নাভিশ্বাস উঠেছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। তীব্র দাবদাহ আর ধুলাঝড়ের কবলে রাজস্থানের পশ্চিম ও পূর্বাঞ্চলের পাঞ্জাব। 6 দশকের উষ্ণতম মে মাস পার করছে জম্মু কাশ্মীর। এদিকে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে পাকিস্তানের উপর দিয়েও। টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক মারার রেকর্ড এখন সাকিব আল হাসানের। দুবারের চ্যাম্পিয়ন লাহোরকে ফাইনালে তুলেছেন রিশাদ, কিন্তু একই সময়ে পুরোদমে ব্যর্থ আরেক বাংলাদেশি তারকা সাকিব। ব্যাট বল দুটোতেই চরম হতাশার দিন গেছে তার। একই সঙ্গে গড়েছেন লজ্জার এক রেকর্ড। এতদিন টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ 0 রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে। সব মিলিয়ে 32 বার টি-20তে 0 রানে আউট হয়ে সৌম্যকে ছাড়িয়ে গেছেন সাকিব। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/3/ekhon tv।